নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন লেখক শঙ্করসেন রায়ের লেখা একটি উপন্যাস, ছোটনাগপুরের জঙ্গলে। আজকের প্রথম পর্ব। আমার কর্মজীবনের বনপর্ব শেষ হতে চলেছে। সরুয়া বিলের কাজ বন্ধ করে কলকাতায় ফিরে যেতে হবে আমাকে। এই মর্মে নির্দেশপত্র পেয়েছি অধিকর্তার কাছ থেকে। চিঠিটা পাওয়া মাত্র আমার মন খারাপ হয়ে যায়। সুদীর্ঘ বনবাসের পর আমাদের স্বাদের শহর কলকাতায় ফিরে আসার এমনই দুর্লভ সুযোগ পেয়েও আমার খুশি হতে না পারা আমার সহকর্মীদের বিস্মিত করে। আমার মধ্যে তারা যেন এক অসামাজিক বন্যতাকে প্রত্যক্ষ করে। সহকর্মীদের বিস্ময়ের আলোয় আত্মবিশ্লেষণ করতে গিয়ে সত্যিই নিজের মধ্যে বুদ্ধির অতীত বন্যতাকে দেখতে পাই। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় তার পালাওমো বইটিতে লিখেছিলেন, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। সঞ্জীবচন্দ্রের এই উক্তিকে প্রসারিত করে বলা যেতে পারে যে শুধু বন্যরা নয়, ভূতাত্ত্বিকরাও বনের মধ্যেই শোভা পায়। নাগরিক পরিবেশের মধ্যে বিন্দুমাত্র খাপ খায় না তাদের অস্তিত্ব। আমার নিজের কাছে কলকাতার নাগরিক পরিবেশের মধ্যে প্রত্যাবর্তনের এই আদেশ নির্বাসন দণ্ডের মতোই পীড়াদায়ক। কিন্তু যতই পীড়াদায়ক হোক না কেন, সরকারি হুকুম সর্বদাই পালনীয়। কাজেই ক্যাম্প গুটিয়ে ফেলার আয়োজন করি। একে একে তাঁবুগুলো সব নামিয়ে এনে ভাঁজ করে ফেলার ব্যবস্থা করি। দেখতে দেখতে ঘুচে যায় আমার তাঁবুর আশ্রয়, ঠাঁই নেই স্থানীয় বিশ্রাম গৃহে। তাঁবু ও অন্যান্য জিনিসপত্র সব ফেরত নিয়ে যাবার জন্য কলকাতা থেকে ট্রাক পাঠিয়ে দিতে লিখি ওপরওয়ালাকে। এখানকার কাজ বন্ধ। বিশ্রাম গৃহে এখন শুধু বিশ্রাম এবং ট্রাকের জন্য প্রতীক্ষা। এই অখণ্ড অবকাশের মধ্যে দিয়ে চারপাশের ঘন বন ও বনরাজি নীলা পাহাড়কে যেন নতুন করে চেনার সুযোগ পাই। কটক জেলার অন্তর্গত এই অরণ্যক্ষেত্রে খুব বড় আকারের শাল, পিয়াশাল, আসান প্রভৃতি গাছ লালচে বাদামি রঙের মাটি ও ল্যাটেরাইটকে চাপা দিয়ে রেখেছে। জায়গায় জায়গায় বড় আকারের গাছগুলো অদৃশ্য হয়ে গিয়েছে। দেখা দিয়েছে লতা ঝোপ। এখন চৈত্র মাস, ফুল ফুটেছে লতা ঝোপে, মঞ্জরি ধরেছে শাল গাছে। শাল মঞ্জরির সুবাস চড়ানো বনের মধ্যে পায়চারি করতে করতে একটা অপরূপ ভাবের আবেগে শিউরে ওঠে আমার বুকের ভেতরটা। আমার মনে হয় ঋগ্বেদের দশম মণ্ডলে বর্ণিত দেবী অরণ্যানী যেন এইসব গাছপালার জড়াজড়ির মধ্যে আসন পেতেছেন। সন্ধ্যার পর চারপাশের বন, পাহাড় ও আকাশ যখন অন্ধকারে একাকার হয়ে যায়, তখন ঝিঝি পোকার ডাকের মধ্যে যেন অরণ্যানী দেবীর পূজার ঘণ্টা শুনতে পাই। এমন বিচিত্র অনুভূতি আগে কখনো হয়নি আমার। এ পর্যন্ত বনের মোহনরূপের আড়ালে মাটি ও পাথরের স্তরের তলায় খনিজ সম্পদের খোঁজ নিয়েছি। উড়িষ্যার কটক জেলার এই বনাঞ্চলে গাছপালার নিবিড় আচ্ছাদন চাপা দিয়ে রেখেছে একটি দুর্লভ ধাতুযুক্ত খনিজের সম্ভারকে। লাল মাটি ও ল্যাটেরাইটের স্তরের তলায় তার অস্তিত্ব মাটির ওপরে গাছপালার বিন্যাসের মধ্যে প্রতিফলিত। গাছপালার এই বিশেষ বিন্যাস মানচিত্রের মধ্যে চিহ্নিত করতে করতে বনকে বৈজ্ঞানিকভাবে চিনলেও তার সঙ্গে পরিচয় যেন তেমন নিবিড় হয়ে ওঠেনি। কিন্তু এখন তো আর কোনো কাজ নেই। ভূবৈজ্ঞানিক সমীক্ষার দায় দায়িত্ব থেকে আপাতত মুক্ত আমি। কাজেই বনকে নিরাসক্ত চোখে দেখার অবকাশ হয়েছে। নিষ্কাম দৃষ্টি দিয়েই নাকি নারীর সত্যিকারের রূপ উপলব্ধি সম্ভব। নন্দন তত্ত্বের এই গূঢ় তত্ত্ব প্রাকৃতিক সৌন্দর্যের ক্ষেত্রেও হয়তো প্রযোজ্য। কারণ কাজকর্মের দায় দায়িত্বহীন উদ্দেশ্য বর্জিত বিচরণের মধ্য দিয়ে ক্রমশ আমার মনের সঙ্গে বনের পরিচয় হয় নিবিড় থেকে নিবিড়তর। বিরাট বনস্পতি শ্রেণীর গাছের সমাবেশের মধ্যে পায়চারি করতে করতে বনভূমির অঙ্গে অঙ্গে মাখানো নিবিড় রহস্যের স্পর্শ পাই।
এমন সুতীব্র রহস্যানুভূতি ঘটেনি কাজের সূত্রে ঘোরাঘুরি করতে করতে। প্রকৃতির যে মোহিনী রূপের মায়া মানুষকে ঘরছাড়া করে ভবঘুরে করে তোলে, তাকে যেন এই প্রথম প্রত্যক্ষ করি শাল আসানের ঋজুতায়, আতণ্ডী কুর্চিলতার পাতার সোনালি স্পন্দনে। কিন্তু বন্য প্রকৃতির অসীমতার সঙ্গে নিবিড় পরিচয়ের সূচনা মাত্রেই বেজে উঠেছে বিদায়ের বাঁশি। এ যেন ফুলশয্যার রাতেই নবপরিণীতা বধূর সঙ্গে বিচ্ছেদ। একটা তীক্ষ্ণ ব্যথা শলাকার মতো বিদ্ধে থাকে আমার হৃৎপিণ্ডের মধ্যে। মনে পড়ে হ্যারি জনস্টন, মার্কো পোলো, শেকলটন, হাডসন, ম্যাগেলান, কলম্বাস প্রভৃতি বিশ্ববিখ্যাত ভবঘুরের কথা। প্রকৃতির মোহিনী রূপের মায়া তাদের ঘর ছাড়া করেছিল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথাও মনে হলো। বনে বনে ঘুরে বনের নেশা পেয়ে বসেছিল তাকে, ঘর ছাড়া করত অরণ্যের ডাক। তিনি লিখেছিলেন, অসম্ভব তাহার পক্ষে ঘরকন্যা করা, একবার সে ডাক যে শুনিয়াছে, সে অবগুণ্ঠিত মোহিনীকে একবার যে প্রত্যক্ষ করিয়াছে। ঘরকন্যা শুধু নয়, তার পক্ষে চাকরি করাও কঠিন। এই পর্যন্ত অবশ্য এদেশের অরণ্যক্ষেত্র ছিল আমার কর্মক্ষেত্র, কিন্তু যে চাকরি এই পর্যন্ত আমাকে বনে বনে বিচরণে বাধ্য করেছিল, সেই একই চাকরি শহরে আমার নির্বাসনের ব্যবস্থা করতে চলেছে। মনে হলো এর চেয়ে নিষ্ঠুর পরিহাস যেন আর কিছু হয় না। কাজেই চাকরি ছেড়ে দিয়ে এই বনের মধ্যেই ঠাঁই নেবার কথা চিন্তা করতে শুরু করি। চাকরি হয়তো সত্যি ছেড়ে দিতাম। চাকরি ছেড়ে দিয়ে খনিজ সংক্রান্ত স্বাধীন ব্যবসার সূত্রে হয়তো এই বনের সঙ্গে আমার সম্পর্ককে অচ্ছেদ্য করে তুলতাম। কিন্তু হঠাৎ এমন একটি ঘটনা ঘটে গেল যে আমার কলকাতায় বদলির হুকুম বাতিল হয়ে গিয়ে আমার বনবাসের মেয়াদ অনির্দিষ্ট কালের জন্য বেড়ে গেল। সেদিন সন্ধ্যার পর বিশ্রামগৃহের বাইরে বাগানের মধ্যে পায়চারি করছি। অযত্নে ও অবহেলায় এই বাগান অবশ্য চারপাশের বনের সঙ্গে মিশে গিয়েছে। কোথায় বাগানের সীমা তা বোঝার জো নেই। চারপাশের বন ও পাহাড় নিবিড় আধারে একাকার হয়ে যাচ্ছে ক্রমশ। আকাশে জ্বলজ্বল করছে অগণ্য তারা। উত্তরের দৈতারি পাহাড়ের মাথায় উঠে এসেছে কালপুরুষ। উদ্ভাসিত হয়ে উঠেছে ছায়াপথ। কৃষ্ণপক্ষের এই নিশ্ছিদ্র অন্ধকারে বনের কিছুই দেখা যাচ্ছে না, গাছপালাগুলোকে তফাৎ করা যাচ্ছে না। কিন্তু তবু আধারের ঐক্যবন্ধনে বনের একটা সামগ্রিক রূপ যেন প্রত্যক্ষ করি। দিগন্তলীন নিবিড় কালিমার মধ্যে বনের আত্মা যেন প্রকাশ পাচ্ছেন। হঠাৎ এই অন্ধকারকে তলোয়ারের মতো চিরে ফেলল হেডলাইটের আলো। চারপাশে নিরবচ্ছিন্ন অন্ধকারের মধ্যে এই হঠাৎ আলোর ঝলকানি চমকে দেয় আমাকে। আলোটা এদিকেই এগিয়ে আসছে। কয়েক মিনিটের মধ্যে তা বিশ্রামগৃহের কাছাকাছি এসে থেমে গেল। আমি তাড়াতাড়ি এগিয়ে যাই গাড়িটার দিকে। হেডলাইটের আলোয় তার অস্পষ্ট আদল ফুটে উঠেছে। একটা বড় আকারের ল্যান্ড রোভার। কাছে গিয়ে দেখি গাড়িতে চালকের আসনে একজন 50-55 বছরের প্রৌঢ় ছাড়া আর কেউ নেই। আমি তার পাশে গিয়ে দাঁড়াতেই তিনি মুখ তুলে তাকালেন, বললেন, মিস্টার রায়? হ্যাঁ, আমি জবাব দিলাম। আপনাদের ডিরেক্টর জেনারেল ডক্টর রায়চৌধুরী পাঠিয়েছেন আমাকে আপনার কাছে। এই যে তার চিঠি। চিঠিটা খুলে পড়লাম। ডক্টর মিহির কুমার রায়চৌধুরী লিখেছেন, দেবজ্যোতি রায়কে তোমার কাছে পাঠাচ্ছি। তিনি উড়িষ্যার একজন বিশিষ্ট সমাজসেবী। তার নিরুদ্দিষ্ট ছেলে শুভ্রজ্যোতির সন্ধানে তিনি আমাদের সাহায্য চান। এই কাজের দায়িত্ব তোমাকে আমি দিচ্ছি। শুভ্রজ্যোতি বোধহয় উড়িষ্যা, বিহার ও মধ্যপ্রদেশের বনে বনে ঘুরে বেড়াচ্ছে। ওকে খুঁজে বের করতে তোমাকেও ঘুরে বেড়াতে হবে। অতএব কলকাতায় পাবলিকেশন ডিভিশনে তোমার বদলির হুকুমটা আপাতত আমি মুলতবি রেখে দেওয়ার ব্যবস্থা করছি। শুভ্রজ্যোতিকে খুঁজে বের করাই তোমার এখনকার কাজ। চিঠি পড়া শেষ করে আমি মুখ তুলে তাকাতেই দেবজ্যোতি বললেন, এবার আমার কথা শুনুন। আমার ছেলে,
রেস্ট হাউসে এসে রেস্ট নিন। আমি বাধা দিয়ে বললাম, চাটা খান, তারপর না হয়। রেস্ট নেবার সময় তো আমার নেই ভাই। এখনই আমাকে বোলাঙ্গীরের দিকে যেতে হবে। ওখানে আমাদের একটা কনফারেন্স আছে। 5-10 মিনিট বসে গেলে এমন কিছু দেরি হয়ে যাবে না। আসুন। রেস্ট হাউসের ড্রয়িং রুমে আমার চাকরের তৈরি করা কফির কাপে চুমুক দিতে দিতে দেবজ্যোতি বললেন, আমার ছেলে সুব্রজ্যোতি উৎকল বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান নিয়ে গবেষণা করছে। তার হঠাৎ ঝোঁক চেপেছে ভ্যালেন্টাইন বলের পদাঙ্ক অনুসরণ করে এদেশের বনে বনে ঘুরে বেড়াবে। ভ্যালেন্টাইন বলের নাম শুনেছেন তো? হ্যাঁ, আমি জবাব দিলাম। 100 বছর আগেকার ব্রিটিশ ভূবিজ্ঞানী এদেশের বনে বনে ঘুরে ভূতাত্ত্বিক সমীক্ষা করেছিলেন। বনে বনে পর্যটনের বৃত্তান্ত লিখে গিয়েছেন তার জঙ্গল লাইফ অফ ইন্ডিয়া বইটিতে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার লাইব্রেরিতে তার এই বইটা পড়েই সুব্রজ্যোতির এদেশের বন্যজীবনের সঙ্গে পরিচিত হবার ইচ্ছেটা হয়েছিল। বইটার দুটো ফটোস্ট্যাট কপি করিয়ে নিয়েছিল সে। দুটো কপিরই পাতায় পাতায় লাল পেন্সিলের দাগ দিয়ে 1, 2, 3, 4 ইত্যাদি ক্রমিক সংখ্যা দিয়ে চিহ্নিত করেছিল। আমাকে বলেছিল ক্রমিক সংখ্যা অনুযায়ী বিভিন্ন জায়গায় যাবে। কপি দুটির একটি আমার কাছে রেখে গিয়েছিল যাতে আমি তার গতিবিধি অনুসরণ করতে পারি। এই নিন আমার কপিটা, বলে পোর্টফোলিও ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে আমার হাতে দিলেন দেবজ্যোতি। সুব্রজ্যোতি পরপর কোথায় যাবে তা এর থেকেই পারবেন বুঝতে। দেবজ্যোতি বলে চলেন, 15 মাস আগে সে ভুবনেশ্বর থেকে শুরু করেছিল তার যাত্রা। প্রথমে জামশেদপুর হয়ে গিয়েছিল দলমা পাহাড়। সেখান থেকে লেখা তার চিঠি পেয়েছি। তাতে সে লিখেছে যে ওখান থেকে সে পুরুলিয়া জেলার ধাতকা যাবে। আর যেসব জায়গায় যাওয়ার কথা সব জায়গাতেই তার পর্যটন সূচি অনুযায়ী পরপর যাবে। ধাতকা থেকে কোনো চিঠি দেননি সুব্রজ্যোতি বাবু? আমি প্রশ্ন করলাম। না, ম্লান মুখে জবাব দিলেন দেবজ্যোতি বাবু। দলমা পাহাড় থেকে লেখা চিঠির পর আর কোনো চিঠি পাইনি আমি ওর কাছ থেকে। স্বাভাবিকভাবেই আমার স্ত্রী ও আমি দুজনেই খুব অস্থির হয়ে পড়েছি। ওর কোনো খবর নেবার চেষ্টা করেননি? মানে ধাতকায় গিয়ে সন্ধান নেওয়া? তার চেষ্টা করতে গিয়েই আমার আলাপ হলো ডক্টর রায়চৌধুরীর সঙ্গে। তিনি আমাকে ও আমার স্ত্রীকে আশ্বাস দিয়েছেন যে সুব্রজ্যোতিকে খুঁজে বের করার জন্য যা যা করার সব তার ডিপার্টমেন্টই করবে। এ দায়িত্ব তিনি আমাকেই দিয়েছেন। আমি বললাম, কাজেই যথাকরণীয় সব কিছু আমিই করব। আপনার সঙ্গে আমার খুব যাবার ইচ্ছে, কিন্তু স্ত্রী অসুস্থ। তাকে একা রেখে বেশি দিনের জন্য বাইরে ঘোরাঘুরি করা আমার পক্ষে সম্ভব নয়। তার দরকার নেই কোনো। আপনি আমার সঙ্গে না থাকলেও খোঁজাখুঁজিতে কোনো ত্রুটি হবে না। আপ্রাণ চেষ্টা করব আমি ওকে খুঁজে বের করতে। ভ্যালেন্টাইন বলের জঙ্গল লাইফ অফ ইন্ডিয়া বইটির মধ্যে দলমা পাহাড়ের বৃত্তান্তকে সুব্রজ্যোতি 1 নম্বর দিয়ে চিহ্নিত করেছে। কাজে সবার আগে ওদিকে যাই। বম্বে রোড এবং রাঁচির হাইওয়ে দিয়ে জামশেদপুর হয়ে চান্ডিলের পথে যাত্রা করি। সুবর্ণরেখা নদী ছেড়ে মানগো পেরোলাম। তারপর শুরু হলো গভীর বন। রাঁচির সড়ক বনটাকে চিরে ফেলে এগিয়ে গিয়েছে। ডান দিকে বনে আচ্ছন্ন দলমা পাহাড়, যেন মাটির বুক ফুঁড়ে আকাশের দিকে উত্তুঙ্গ হয়ে উঠেছে একটা অতিকায় সবুজ রঙের ঢেউ। রাঁচি রোড থেকে বেরিয়ে বন বিভাগের রাস্তা ঘুরে ঘুরে উঠেছে পাহাড়ের উপরে। এই রাস্তা ধরে চলে আমার জিপ। জিপের পেছনে মালবাহী ট্রেলার, তাতে আমার ও ড্রাইভার জোহান মুন্ডার সব জিনিসপত্র রয়েছে। দলমা পাহাড়ের দুরারোহ চড়াইকে বেষ্টন করে ধীরে ধীরে উঠতে থাকে জিপটা। নিচু গিয়ারে গাড়ির আওয়াজ যান্ত্রিক আর্তনাদের মতো শোনায়। বন ক্রমশ গভীর থেকে গভীরতর হয়ে আসে। 1870-71 সালে ভ্যালেন্টাইন বল যেমন দেখেছিলেন, অরণ্যের আদিম রূপ তেমনি অবিকৃতই রয়েছে। তার লেখা বর্ণনার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে বিপুল আকারের শালগাছের সমাবেশ। এক একটা শালগাছ যেন কারখানার চিমনির মতো ঠেলে উঠেছে আকাশে। শালগাছের ফাঁকে ফাঁকে দেবকাঞ্চন ফুলের মেলা, রক্তবর্ণ পলাশের সমারোহ। বড় বড় গাছের মাঝখানকার
শূন্যস্থানকে পূর্ণ করেছে কুরচি, বন হলুদ ও বন পানের ঝোপ। দলমা পাহাড়ে চূড়ার কাছাকাছি কয়েকটি ঝুপড়ি চোখে পড়ল। কাশ ও লতা ঝোপ থেকে কেটে আনা ডালপালা দিয়ে বাঁধা ছোট্ট ছোট্ট নিচু কুড়ে ঘর। জোহান মুন্ডা বললে, এটা একটা পাহাড়িয়াদের গ্রাম। আমি বললাম, গাড়ি থামাও জোহান, এদের সঙ্গে আলাপ করে দেখি এরা কোনো খবর রাখে কিনা। কিন্তু গ্রামের কাছে গিয়ে কাউকেই দেখতে পেলাম না। আমি বললাম, বোধহয় এটা একটা পরিত্যক্ত গ্রাম। এই গ্রাম ছেড়ে বোধহয় অন্যত্র চলে গিয়েছে এখানকার লোকেরা। জোহান বললে, না স্যার, গ্রাম ছেড়ে যায়নি ওরা। ওই দেখুন না, টাটকা ছাইয়ের গাদা, কিছু মেটে হাঁড়িকুড়িও রয়েছে। কিন্তু গেল কোথায় ওরা? বনের মধ্যেই লুকিয়ে আছে কোথাও। আমাদের গাড়ির আওয়াজ শুনেই বোধহয় পালিয়েছে। সভ্য মানুষদের এড়িয়ে চলাই এদের স্বভাব। বল সাহেব 100 বছর আগে যেমন দেখেছিলেন তেমনই আছে দেখছি এরা, এতটুকু বদলায়নি। এদের স্বভাব কখনোই বদলাবে না স্যার। আরও 100 বছর বাদেও ঠিক এমনি অবস্থাতেই এদের দেখা যাবে। তবে সংখ্যায় যত কমে আসছে, হয়তো কয়েক বছরের মধ্যেই এরা পুরোপুরি লোপ পেয়ে যাবে। বলতে বলতে একটা দীর্ঘশ্বাস ফেলল জোহান। পাহাড়িয়াদের আসন্ন বিলোপের চেয়ে নিরুদ্দিষ্ট শুভ্রজ্যোতির চিন্তাই আমাকে বেশি বিচলিত করেছিল। এই পাহাড়িয়ারা আমাদের দৃষ্টি এড়িয়ে যদি শুধু পালিয়েই বেড়ায়, শুভ্রজ্যোতির হদিশ এদের কাছ থেকে পাবো কি করে ভেবে পাচ্ছিলাম না। আমার চিন্তাকুল মুখের পানে চেয়ে জোহান অবশ্য ভুল বুঝল। সে ভাবল, বুঝি পাহাড়িয়াদের ভবিষ্যতের ভাবনাই আমাকে ক্লিষ্ট করেছে। সে বলল, আর বেশি ভেবে কি করবেন স্যার, ঈশ্বরের ইচ্ছায় যারা যাবার তারা যাবেই। আমি বললাম, পাহাড়িয়াদের ভবিষ্যতের কথা নয়, ওদের কাছ থেকে শুভ্রজ্যোতির খবর পাবো কি করে তাই ভাবছিলাম। যেরকম পালিয়ে বেড়াচ্ছে, ওদের নাগাল কি আর মিলবে? গাড়ি নিয়ে নয়, পায়ে হেঁটে চুপি চুপি আসতে হবে। সন্ধ্যা নাগাদ আসবো। এখন চলুন। আরও খানিকটা চড়াই পেরিয়ে পৌঁছলাম আমরা দলমার চূড়ায়। ওপরে সমতল অধিকতকা, তার ঠিক মাঝখানে সরকারি ডাক বাংলো। স্থানটির গম্ভীর দৃশ্যে মন মুগ্ধ হয়ে গেল। চারপাশে সবুজের ঢল নেমেছে প্রায় 2500 ফুট তলায় উপত্যকার অভিমুখে। উচ্চতার দরুন জায়গাটি বেশ ঠান্ডা। শাল, মহুয়া, পিয়াশাল, অর্জুন, আসান প্রভৃতি গাছের নিবিড় বেষ্টনী চাপা দিয়ে রেখেছে পাহাড়ের কালো ব্যাসাল্টের স্তূপকে। সন্ধ্যার আগে জোহান মুন্ডা ও আমি পাহাড়িয়াদের গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। সড়ক ধরে গেলে অনেকটা ঘুরতে হবে, তাই হরিণের পায়ে পায়ে তৈরি সুরিপথ দিয়ে নামতে থাকি নিচের দিকে। পাহাড়ের গা বেয়ে কয়েকটি গুহার পাশ দিয়ে চলতে থাকি। জোহান ফিসফিসিয়ে বললে, গুহার মধ্যে ভালুক থাকতে পারে, সাবধান। জোহানের কাছে একটি পুরনো গাদা বন্দুক থাকলেও আমি পুরোপুরি নিরস্ত্র। কাজে আমার দিক থেকে সাবধান হওয়া মানে পা টিপে টিপে অথবা দ্রুত চলা এবং কোনো বন্যপ্রাণী তেড়ে এলেই পালিয়ে যাওয়া। পাশাপাশি 3-4টে গুহা আছে। এই গুহাগুলির বর্ণনা ভ্যালেন্টাইন বলের বইয়ে আছে। এই গুহাগুলির কোনো একটি থেকে একজোড়া বড় আকারের ভালুক বেরিয়ে এসে তাড়া করেছিল বল সাহেবকে। সঙ্গে সঙ্গে গুলি করে মাদি ভালুকটিকে মেরেছিলেন বল সাহেব। তার সঙ্গী পুরুষ ভালুকটি পালিয়ে যাওয়াতে তার নাগাল অবশ্য পাননি তিনি। গুহার মধ্যে একজোড়া ভালুকের ছানা ছিল। তাদের বার করে আনতেই তারা ছুটে গিয়েছিল মাদি ভালুকটির মৃতদেহের দিকে। তার শুকনো স্তনে মুখ রেখে দুধ খাওয়ার চেষ্টা করেছিল। ভালুকের ছানা দুটিকে খুব যত্ন করে লালন পালন করেছিলেন মিস্টার বল। তারা একটু বড় হতেই অবশ্য ছেড়ে দিয়েছিলেন তাদের বনের মধ্যে। গুহাগুলো পেরিয়ে যাই, কোথাও ভালুক লুকিয়ে আছে কিনা বুঝতে পারি না। জোহানও পারে না। তবে তার ধারণা ভালুক আছে এবং আমাদের দিকে নজর রাখছে। আমার হাত ধরে দ্রুত হাঁটবার জন্য ইশারা করে সে। প্রায় দৌড়তে দৌড়তে পার হয়ে যায় গুহাগুলো। হ্যাঁ, তুমি কি মনে করো গুহার বাইরে ওরা নেই? হাঁপাতে হাঁপাতে বললাম আমি। গুহাগুলো পেরিয়ে এসে তুমি এমন নিশ্চিন্ত হচ্ছ কি করে? কোথায় নিশ্চিন্ত হচ্ছি?
ইতস্তত শঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে জোহান বললে, বনের মধ্যে এমন কোনো জায়গা নেই যেখানে আমরা নিরাপদ বা নিশ্চিন্ত বোধ করতে পারি। হঠাৎ বনের নিস্তব্ধতাকে বিদীর্ণ করে মাদল বেজে ওঠে। জোহান গলার স্বর নামিয়ে প্রায় ফিসফিসিয়ে বললে, পাহাড়িয়াদের গায়ের কাছে এসে গিয়েছি, আমাদের দেখলেই পালাবে, কাজেই পা টিপে টিপে চলুন। খুব সন্তর্পণে পা ফেলে আমরা ওদের আস্তানার কাছাকাছি পৌঁছে যাই। দুজনে গাছের গুড়ির আড়ালে লুকিয়ে থেকে লক্ষ্য করি ওদের। খর্বাকৃতি প্রায় নগ্ন নারী ও পুরুষ। পুরুষদের পরনে নেংটি, মেয়েরা খুব খাটো আকারের শাড়ি দিয়ে তাদের নিম্নাঙ্গ ঢেকেছে। তাদের নিকষ কালো মুখে চোখে এমনই সহজ সরল বন্যতা প্রকাশ পাচ্ছে যা হো, সাঁওতাল, মুন্ডা প্রভৃতি আদিবাসীদের মধ্যেও দেখা যায় না। ওদের মধ্যে একজন মাদল বাজাচ্ছে, বাকি সকলে হুমড়ি খেয়ে পড়েছে একটি ভালুকের মৃতদেহের ওপরে। ওদের হাতের হাতিয়ার দেখতে পাচ্ছি না, তবে চোখের নিমেষে বিশ্লিষ্ট হয় ভালুকের কালো রোমশ ও চামড়া। কয়েক মিনিটের মধ্যে চামড়ার খোল থেকে অপহৃত ভালুকের দেহটিকে টুকরো টুকরো করে ফেলল ওরা। তারপর ওরা আগুন জ্বালালো এবং মেয়েরা মাংসের টুকরোগুলোকে ঝলসে ফেলতে শুরু করলো। ঝলসানো মাংস শালপাতায় বিছিয়ে সকলে খাওয়ার উদ্যোগ করছে। এমন সময় কাঁধের থলি থেকে নুনের পুটলি বের করে তাদের দিকে এগিয়ে গেল জোহান। জোহানকে দেখা মাত্র ওরা চমকে উঠলেও খুশি হলো নুন পেয়ে। ওকে সাদর অভ্যর্থনা জানিয়ে বসতে বলল আগুনের পাশে। নুন এই পাহাড়িয়াদের কাছে কতখানি সমাদরের বস্তু তা ওদের হাবভাব দেখে বুঝতে পারি। এই নুনের দরুন জোহানের মতো আমিও ওদের আতিথেয়তা লাভ করি। ওদের আতিথেয়তা অবশ্য গ্রহণ করতে পারি না, কারণ ভালুকের মাংস খাবার প্রবৃত্তি আমাদের নেই। আদিবাসী মুন্ডা হলেও ভালুকের মাংসে জোহানেরও রুচি নেই। মাংস নিলাম না বলে পাহাড়িয়ারা রীতিমতো অস্বস্তি বোধ করে। জোহানের দেওয়া নুনের বিনিময়ে কি দেবে আমাদের ভেবে না পেয়ে ওরা অস্থির হয়ে ওঠে। হাটে ওরা চাক ভাঙা মধু, ধূপ বা লাক্ষার বিনিময়ে নুন, গামছা, কাপড় ইত্যাদি সংগ্রহ করে থাকে। কিন্তু এখন ওদের কাছে এই ভালুকের মাংস ছাড়া আর কিছুই নেই। আভাসী ইঙ্গিতে ওদের লজ্জা ও দুঃখ প্রকাশ করে এবং খুব শিগগিরই এই ঋণ শোধ করে দেবার প্রতিশ্রুতিও জ্ঞাপন করে। ওদের দলপতি বা গাবুড়োর কাঁধে হাত রেখে জোহান ভাঙা ভাঙা পাহাড়িয়া ভাষায় বললে, এই নুন আমরা তোমাদের উপহার হিসেবে দিচ্ছি, কাজেই ঋণ শোধ দেবার প্রশ্নই ওঠে না। কিন্তু নুন তো অমনি অমনি নেই না আমরা। গাবুড়ো মুখ কাচুমাচু করে বললে, কিছু একটা তোমাদের নিতেই হবে। একান্তই যদি কিছু দিতে চাও আমাদের প্রশ্নের জবাব দাও। কি প্রশ্ন? ভুরু কুচকে তাকালো জোহানের মুখের পানে। আমরা সাদাসিধা বনের মানুষ, কোনো রকম প্যাঁচালো প্রশ্নের জবাব দিতে পারবো না। কিন্তু না না, প্যাঁচালো প্রশ্ন করতে চাই না, শুধু জানতে চাই বছরখানেক আগে 22-23 বছর বয়সের একটি ছেলে এখানে এসেছিল কিনা, তার পরনে আমার এই সাহেবের মতো পোশাক। বলে জোহান আমার দিকে তাকালো। আমার আপাতমস্তক বার কয়েক চোখ বোলাবার পর গাবুড়ো গম্ভীর মুখে মাথা নাড়তে নাড়তে বললে, এরকম চেহারার কোনো বাবু তো আসেননি এখানে। এরকম চেহারা নয়। বলে শুভ্রজ্যোতির ছবি বের করলো জোহান। ছবিটা গাবুড়োর হাতে দিয়ে বলল, চেহারা তার এই রকম, ভালো করে দেখে বলো। ছবিটা দেখার জন্য গাবুড়োর পাশে আর সকলে এসে ভিড় করে। বোধহয় এর আগে কখনোই তারা এরকম ছবি দেখেনি। সকলে চোখ বড় বড় করে চেয়ে থাকে। চুপচাপ ছবিটা দেখে যাচ্ছে সকলে, কারোর মুখে কোনো কথা নেই। হঠাৎ একটি 20-22 বছরের যুবতী বলে উঠল, এই লোকটাই ভালুকের গুহায় ঢুকেছিল, তারপর আর বেরোয়নি। হ্যাঁ, বলো কি? জোহান ও আমি দুজনেই আতকে উঠি। গাবুড়ো গম্ভীর মুখে বললে, একটা মাদি ভালুক একা একা থাকতো তার গুহার মধ্যে। এই জোয়ান ছোকরাকে দেখে টেনে নিয়ে গিয়েছিল তার গুহার মধ্যে। তাকে আর আমরা গুহা থেকে বেরোতে দেখিনি। এর থেকেই আন্দাজ করছি যে সে মাদি ভালুকটার সঙ্গে ঘর করছে। আমি বললাম, অসম্ভব, ভালুক মানুষের সঙ্গে ঘর করছে এ হতেই পারে না।
নিশ্চয়ই হতে পারে, গা বুড়ো জোর দিয়ে বললে। হামেশাই হচ্ছে। অনেক সময় আমরা আমাদের এখান থেকে জোয়ান বয়সী ছোকরাকে পাঠিয়ে দিই ভালুকের গুহায়। যাকে পাঠিয়ে দাও তারা কি ফিরে আসে? না, ফিরে আসে না বলেই আরও ধরে নিই যে সে ভালুকের সঙ্গে সুখে ঘরকন্যা করছে। আমি বললাম, ভালুককে সুখী করার জন্য তোমরা দেখছি তোমাদের ছেলেমেয়েদেরও বলি দিতে পারো। নিশ্চয়ই, গা বুড়ো জবাব দিল। ভালুক আমাদের দেবতা, তার সুখেই আমাদের সুখ। জোহান বললে, আসল কথা হচ্ছে ভালুকের কাছাকাছি ও পাশাপাশি থাকতে হলে তাদের প্রসন্ন রাখতেই হবে। কিন্তু যাকে দেবতা বলে মানে তার মাংস খায় কী করে? কী গো গা বুড়ো, ভালুক তোমাদের দেবতা, তার সুখেই তোমাদের সুখ বলছো, তার মাংস পুড়িয়ে খাবার প্রবৃত্তি তোমাদের হচ্ছে কি করে? প্রসাদ পাচ্ছি আমরা, গা বুড়ো জবাব দিল। এই ভালুক ঠাকুর আর একটা ভালুকের সঙ্গে লড়াই করে মরেছেন। এই জঙ্গলে যেসব জানোয়ার মরে তাদের মাংস খেয়ে তাদের সৎকার করি আমরা। ভালুক ঠাকুর আমাদের আস্তানার কাছে মারা পড়ে নিজেকে দিয়ে গেছেন আমাদের খিদে মেটাবার জন্য। মৃদু হেসে আমি বললাম, দেবতার মাংস প্রসাদ জ্ঞানে ভক্ষণ ব্যাপারটা অভিনব সন্দেহ নেই, কিন্তু মানুষের সঙ্গে ভালুকের ঘরকন্যার ব্যাপারটা একেবারেই আজগুবি। তুমি কি বলো জোহান? ব্যাপারটা একেবারে আজগুবি বলে উড়িয়ে দেওয়া যায় না স্যার, জোহান গম্ভীর মুখে জবাব দিল। এমন অনেক বিকৃত রুচির মানুষ আছে জানোয়ারদের সঙ্গে দৈহিক সংসর্গ করে যারা সুখ পায়। শুভ্রজ্যোতি নিশ্চয়ই সেরকম স্বভাবের ছেলে নয়, উত্তেজিত স্বরে বলে উঠলাম। নিশ্চয়ই না, কিন্তু এই পাহাড়িয়াদের মধ্যে হয়তো এ ধরনের মানুষ আছে। দেখছিনি তো, এদের সঙ্গে বনের পশুদের খুব একটা তফাৎ নেই। কিন্তু ওই মেয়েটা যে বলছে শুভ্রজ্যোতি একটা মাদি ভালুকের খপ্পরে পড়েছে, তা পড়তে পারে। হয়তো সে তার গুহায় আশ্রয় নিতে গিয়ে তার খপ্পরে পড়ে গিয়েছিল। পাহাড়িয়াদের গ্রাম থেকে যখন বেরিয়ে এলাম তখন অন্ধকার হয়ে এসেছে। চারদিকে বনের অলিগলিতে যে সুরিপথ দিয়ে হাঁটছি তার মধ্যে ঘন হয়ে নামছে এই অন্ধকার। টর্চের আলো দিয়ে অন্ধকারকে চিরে ফেলতে ফেলতে এগিয়ে যাচ্ছি। চারদিক নিস্তব্ধ। ভয় না পেলেও গা ছমছম করা একটা বিচিত্র অনুভূতি মনের মধ্যে শিহরণ সঞ্চার করে। আমার ডাকবাংলোয় পৌঁছতেই চৌকিদার বললে যে আমাদের খাবার তৈরি, ইচ্ছে করলে আমার রাত্রের খাওয়া সেরে ফেলতে পারি। কিন্তু জোহান ও আমার দুজনেরই মন এমনই খারাপ হয়ে গিয়েছে যে খেতে প্রবৃত্তি হলো না। গা বুড়ো এবং ওই মেয়েটি শুভ্রজ্যোতি সম্বন্ধে যা বলেছে তা থেকে স্পষ্ট বোঝা যায় যে শুভ্রজ্যোতি ভালুকের পাল্লায় পড়ে তার গুহার মধ্যে আটকা পড়েছিল। পাহাড়িয়ারা তাকে গুহা থেকে বেরোতে দেখেনি, কাজেই তাকে গুহার ভালুক মেরে ফেলেছে বলে মনে হলো। জোহানের মুখের ভাবে মনে হলো আমার মতো সেও চিন্তিত, বোধহয় শুভ্রজ্যোতি সম্পর্কেই চিন্তা করে যাচ্ছে। আমি বললাম, চিন্তা করে তো কোনো ফল পাবো না, খোঁজ নেওয়া দরকার। ঠিকই বলেছেন। জোহান উঠে দাঁড়ালো। চলুন এখনই বেরিয়ে পড়ি। এখনই বেরিয়ে পড়বে কি? আমি অবাক হয়ে বললাম, এই অন্ধকার রাত্রে? রাত্রি আর অন্ধকার নেই স্যার, ওই দেখুন চাঁদ উঠেছে। পূর্ব দিকে দূরের শৈলশ্রেণীর মাথার নিবিড় বনশ্রেণীর কালিমা ভেদ করে আত্মপ্রকাশ করেছে কৃষ্ণপক্ষের এক ফালি চাঁদ। বোধহয় একেই বলে তিমির বিদার উদার অভ্যুদয়। এ এমনই এক আশ্চর্য দৃশ্য যে আমার সমস্ত মন জয়ধ্বনি করে উঠল। জোহান বললে, জ্যোৎস্নার আলোয় ভালুকের গুহা অনায়াসে খুঁজে বের করতে পারবো। সঙ্গে নেব টর্চ, মশাল জ্বালাবার সরঞ্জাম, আমার রাইফেল। গুহার মধ্যে ঢুকে সন্ধান নিতে একটু অসুবিধা হবে না। কিন্তু গুহার মধ্যে যদি ভালুক থাকে, থাকলেও সইতে পারবে না মশালের আগুন। আগুন দেখে যদি ভয় না পায়, আমার বন্দুক আছে। এরপর আর দ্বিধা করা চলে না। জোয়ানকে অনুসরণ করে নামতে থাকি চড়াই বেয়ে। অস্ফুট জ্যোৎস্না বনের অন্ধকারকে পুরোপুরি ঘোচাতে না পারলেও ছায়া মেশানো আলোর জাল বিছিয়ে দেয় গাছগুলির ফাঁকে ফাঁকে। অন্ধকার বিশ্লিষ্ট হয়ে ঘনীভূত হয়ে থাকে গাছপালা ও লতাঝোপের পত্রপুঞ্জে। হরিণদের পায়ে চলা সুরিপথের ওপর দিয়ে
প্রসারিত অস্ফুট রেখা অনুসরণ করে নামতে থাকি ধীরে ধীরে অতি সন্তর্পণে। হুঁশিয়ার হুজুর! হঠাৎ ফিসফিসিয়ে উঠল জোহান। কেন? আমি চমকে উঠে বলি, ওই দেখুন। জোহানের দৃষ্টি অনুসরণ করে একটি মহুয়া গাছের তলায় মাঝারি আকারের একটি ভালুককে দেখতে পেলাম। গাছের তলায় ঝরে পড়া মহুয়া ফুলের রাশির ওপরে ঝুঁকে পড়েছে সে। রসালো মহুয়া ফুলে ভালুকের বড় লোভ। দেখছেন স্যার, ভালুকটা ঠিক মানুষের মতোই মহুয়া ফুল কুড়োচ্ছে। জোহান চাপা উত্তেজিত স্বরে বলে উঠল। মানুষের মতো মহুয়া ফুলে আসক্তি থাকলেও ভালুকের মহুয়া ফুল কুড়োনোটা খুবই অস্বাভাবিক ব্যাপার। কিন্তু এই ভালুকটা তার সামনের পা দুটি দিয়ে সত্যি কুড়িয়ে তুলছে মহুয়া ফুল এবং জমা করছে একটি ঝুড়ির মধ্যে। তার ভাবভঙ্গি থেকে মনে হচ্ছে যেন একটি ভালুক বেশি মানুষ। ওটা একটা শয়তান হুজুর! কেঁপে ওঠে জোহানের গলার স্বর। ভালুক বেশি শয়তান, ওকে আমি মারব বলে তার গাদা বন্দুকটা তুলল জোহান। সঙ্গে সঙ্গে বনজোড়া নৈশব্দের বুক চিরে জেগে উঠল স্ত্রী কণ্ঠের আর্তনাদ। ভালুকটির গলা থেকে যেন মেয়ে মানুষের গলার স্বর বেরিয়ে এলো। শুনছেন স্যার, এই একটা শয়তানি পিশাচি বলে বন্দুকের ঘোড়া টিপতে যাচ্ছে জোহান। এমন সময় বিদ্যুৎ বেগে জোহানের ওপরে ঝাঁপিয়ে পড়ল ভালুকটা এবং বন্দুক শুদ্ধ তাকে জড়িয়ে ধরল তার বুকের মধ্যে। পর মুহূর্তে জোহানের গলা থেকে বুক ফাটা আর্তনাদ বেরিয়ে আসে। তার ভয়ার্ত চিৎকারের জবাব দিল ভালুকটি তার নিষ্পেষণকে নিবিড়তর করে। সঙ্গে সঙ্গে জ্ঞান হারালো জোহান এবং তার নিশ্চেতন দেহটিকে টেনে নিয়ে চলল ভালুকটি। ভালুকটির আলিঙ্গন থেকে জোহানকে মুক্ত করার ক্ষমতা আমার নেই। আমার সঙ্গে বন্দুক বা রাইফেল দূরের কথা, পেন্সিল কাটা ছুরিও নেই। কাজেই অসহায়ের মতো দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না আমার। জোহানকে নিয়ে ভালুকটি লতাঝোপের আড়ালে অদৃশ্য হয়ে যেতেই আমি যেন সম্বিত ফিরে পাই এবং জোহানকে উদ্ধার করার জন্য কি করা যায় তা ভাবতে শুরু করি। নিরস্ত্র আমার পক্ষে কিছুই করা সম্ভব নয়। অতএব পাহাড়িয়াদের শরণাপন্ন হওয়ার কথা মনে হলো। ঠিক কোথায় ওদের আস্তানা এই অস্ফুট জ্যোৎস্নায় তার ঠাউর পাওয়া কঠিন। হরিণদের পায়ে পায়ে তৈরি যে পথ দিয়ে জোহানের সঙ্গে এসেছি, ছায়াচ্ছন্ন বনের মধ্যে তার কোনো চিহ্নই পাই না খুঁজে। দিশে হারার মতো ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে চড়াই বেয়ে উঠতে থাকি। চড়াইয়ের শেষে একেবারে পাহাড়ের চূড়ায় আমাদের ডাক বাংলো। বনের মধ্যে পথ হারালেও ডাক বাংলোটিতে পৌঁছে যাব ঠিকই। পৌঁছে গেলামও। তখন রাত শেষ হয়ে এসেছে। পশ্চিম আকাশে পাণ্ডুর হয়ে ঢলে পড়েছে কৃষ্ণপক্ষের আধখানা চাঁদ এবং আকাশে কালিমালিপ্ত বনের মাথায় জলজল করছে শুক তারা। ডাক বাংলোর বারান্দায় একটি বেতের চেয়ারে আমার ক্লান্ত অবসন্ন দেহটিকে এলিয়ে দিতে চলেছি। এমন সময় আমার সামনে টলতে টলতে এসে দাঁড়ালো জোহান। জোহানকে দেখেই চমকে উঠলাম। কি কৌশলে ভালুকের কবল থেকে মুক্তি পেয়েছে ভেবে না পেয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকি তার মুখের দিকে। আমার নির্বাক বিস্ময়ে চেয়ে থাকা জোহানের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে তুলল। সে বলল, ওরকম অদ্ভুতভাবে তাকিয়ে আছেন কেন স্যার? বেঁচে আছি, ও পুরোপুরি অক্ষত শরীরেই ফিরে এসেছি। ভালুকের খপ্পর থেকে এমনি অক্ষত শরীরে ফিরে এলে কি করে জোহান? আমি অবাক হয়ে বললাম, ভালুকটাকে মেরে ফেলেছো তুমি? না স্যার, ওকে পুরোপুরি কাবু করে ফেলেছি। কি করে? যেমন করে বউকে কাবু করি। প্রায় অচেতন হয়ে পড়ে আছে গুহার মধ্যে। চমকে উঠলাম আমি। জোহানের মুখের দিকে বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে থেকে বললাম, একটা মাদি ভালুককে তুমি তুমি ভালুক নয় স্যার, মেয়ে মানুষ। মৃদুমন্দ হাসতে হাসতে জোহান বললে, গুহার মধ্যে যখন আমার জ্ঞান ফিরল, যখন ভালুকের চামড়ার খোলস থেকে বেরিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল তার সমস্ত শরীর দিয়ে, কি আর বলবো স্যার, এমন ভরপুর যৌবন অন্য কোনো মেয়ে মানুষের শরীরে দেখিনি কখনো। প্রথমে ভয় পেয়ে গেলেও আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে জুঝলাম ওর সঙ্গে। কিন্তু ওই গুহার মধ্যে ভালুকের ছদ্মবেশ নিয়ে বাস করছে কেন মেয়েটা? কেন আবার?
আত্মরক্ষার জন্য। এই অঞ্চলের আদিবাসীরা সকলেই মনে করে ও একটা ডাইনি, ওকে পুড়িয়ে মারতে চেয়েছিল ওরা। পালিয়ে এই দলমা পাহাড়ের ভালুকের গুহায় লুকিয়ে থেকে নিজের জান বাঁচিয়েছে সে। ভালুক নাচানো ছিল ওর বাবার পেশা। তার কাছ থেকে পেয়েছিল মাথাশুদ্ধ ভালুকের সম্পূর্ণ দেহের খোলস। তাই পরে ভালুকের নিখুঁত ছদ্মবেশ নিয়েছে সে, আর ধোঁকা দিচ্ছে এখানকার ভালুক ও পাহাড়িয়াদের। কিন্তু গুহার মধ্যে লুকিয়ে থাকলে কি প্রাণ বাঁচে? বেঁচে থাকার জন্য খাবার চাই, তাও পেয়ে যাচ্ছে। মোয়া ফুল ও ফল ছাড়াও কন্দ, জাম, কুল, আমলকি, কলা, আম ইত্যাদি কুড়িয়ে আনে। তাছাড়া পাহাড়িয়াদের ক্ষেত থেকে চুরি করে আনা ভুট্টা ও কেদো ঘাসের ডাল। মাঝে মাঝে খরগোশ ও ছোটোখাটো হরিণ মেরে তার মাংস আগুনে ঝলসে নেয়। জানেন স্যার, আমার মতো শুভ্রজ্যোতিকেও তার গুহার মধ্যে ধরে নিয়ে গিয়েছিল ওই ভালুক মেয়েটা। জোহান বলে চলে, আমার কাছে শুভ্রজ্যোতির ছবিটা দেখে সে চিনতে পারে সে নাকি তাকে সাহায্য করেছিল এই দলমা পাহাড় থেকে পালিয়ে যেতে। কোথায় গিয়েছে সে? আমি প্রশ্ন করলাম। ধাতকার দিকে। পাহাড়িয়াদের দৃষ্টি এড়িয়ে একদিন রাত্রে সে নিজে তাকে এগিয়ে দিয়েছিল অনেক দূর পর্যন্ত। দলমার পর ধাতকা। ভ্যালেন্টাইন বলের ভ্রমণ বৃত্তান্তে চিহ্নিত ক্রমিক সংখ্যা অনুসারে গিয়েছে সে ওখানে। বিপর্যয়ের মধ্যেও তার পরিকল্পিত ভ্রমণ সূচি থেকে বিচ্যুত হয়নি। তাহলে চলো, এখনই রওনা হই আমরা। আমি বললাম, আর দেরি করা উচিত নয়। নিশ্চয়ই না, জোহান বললে। দেরি করলে ওই ভালুক মেয়েটি খুঁজবে, রক্তের স্বাদ পাওয়া বাঘিনীর মতোই খুঁজতে বেরোবে আমাকে। নিবিড় বনকে চিরে ফেলেছে লাল কাকরে ছাওয়া বন বিভাগের সড়ক। ঘন সবুজের বুক ফুঁড়ে ফিনকি দিয়ে বেরিয়ে আসা রক্তের রেখার মতো প্রসারিত হয়েছে অদূরবর্তী বেসল্টের পাহাড়ের দিকে। এই রাঙামাটির পথ যতই আমাদের মন ভোলাক, আমাদের আর জিপগাড়ির চলাকে রমণীয় করে তোলে না। কারণ পথ স্থানীয় ভূ প্রকৃতির মতোই রুক্ষ। এই বন্ধুর পথের সঙ্গে আমাদের জিপগাড়ির বন্ধুত্ব ঘটে না কোথাও। আগাগোড়া যান্ত্রিক আর্তনাদ তুলে এই পথের সঙ্গে তার অসহযোগিতা ঘোষণা করতে করতে সে এগিয়ে যায়। বন পেরিয়ে হঠাৎ একটি খোয়াইয়ের মধ্যে এসে পড়লাম। খোয়াই মানে রবীন্দ্রনাথের ভাষায় উর্মিল লাল কাকরের নিস্তব্ধ তোলপাড়। মাঝে মাঝে মরচে ধরা কালো মাটি, মহিষাসুরের মুন্ড যেন। খোয়াইয়ের ঢিবিওয়ালা খাদগুলির মাঝখানে একটি পাহাড়ি নালা চোখে পড়ল। নালাটি কিছু দূরে গিয়ে একটি নদীর আকার নিয়েছে। প্রায় নির্জলা এই নদীর বাঁকে বাঁকে ক্ষীণ জলের ধারা চোখে পড়ে। শুষ্ক নির্জীব বালুর ক্ষেত্রের মধ্যে এইসব প্রশ্রবণ যেন বিস্ময়কর ব্যতিক্রম। ভ্যালেন্টাইন বলের ভ্রমণ বৃত্তান্তের মধ্যে এই নদীর বর্ণনা আছে। এই নদীর বাঁকে বাঁকে বালি ধুয়ে সোনা আহরণের তৎপরতা দেখেছিলেন তিনি স্থানীয় আদিবাসীদের মধ্যে। দোহরা, কোল ও মুন্ডা সম্প্রদায়ের মানুষদের রক্তের মধ্যে ছিল এই সোনা সংগ্রহের নেশা। এই নদী শুধু নয়, পুরুলিয়া, সিংভূম ও রাঁচি জেলার বিভিন্ন নদীনালার বালির মধ্যে প্রচ্ছন্ন স্বর্ণরেণুকে চিনে নিয়েছিল তারা। এই বালি ধুয়ে সূক্ষ্মতম সোনার কণাকে আহরণ করত তারা আশ্চর্য দক্ষতার সঙ্গে। বালির মধ্যে প্রচ্ছন্ন বিরল স্বর্ণরেণুকে কি করে তারা চিনত এবং কি কৌশলে তাকে উদ্ধার করত, এই প্রশ্ন তার মনকে নাড়া দিয়েছিল। ধাতকার কাছে ওই পাহাড়ি নদীর বালির মধ্যে সেসব জায়গায় যেতেন তিনি, এবং জল দিয়ে ধুয়ে যারা সোনা আহরণের তৎপর হয়ে উঠেছিল তাদের জিজ্ঞাসাবাদ করতেন। জিজ্ঞাসাবাদ করে অবশ্য কোনো ফল হতো না, কারণ তারা কোনো কথাই বলতো না এবং তার প্রশ্নের কোনো জবাবই দিতে চাইতো না। তিনি তাদের কাছে গিয়ে দাঁড়ালেই তারা বালি ধোয়া বন্ধ করে দিয়ে পালিয়ে যেত। তাই তিনি শেষ পর্যন্ত ঠিক করলেন যে আড়াল থেকে, অর্থাৎ লতা ঝোপের মধ্যে লুকিয়ে থেকে লক্ষ্য করবেন তাদের। ওই নদীর একটি বাঁকের ওপরে সোনা আহরণের জন্য বালি ধুয়ে দিত একজোড়া দোহরা যুবক ও যুবতী। বল সাহেব তাদের কাছাকাছি একটি চিহরলতার ঝোপের আড়ালে দাঁড়িয়ে তাদের দিকে নজর রাখলেন এবং মন দিয়ে পর্যবেক্ষণ করলেন তাদের ক্রিয়াকলাপ। বিশেষ করে
নদীর এই বাঘটিকে তারা বেছে নিয়েছিল কেন তা বোঝার চেষ্টা করতে গিয়ে বল সাহেবের মনে হলো জলস্রোতের ক্রিয়ায় হয়তো ওখানে বালির মধ্যে সোনার সমাহরণ বা কনসেন্ট্রেশন ঘটেছে, কিন্তু বালির মধ্যে সোনা এমনই সূক্ষ্মভাবে বিরাজ করছে যে তার কণামাত্র জৌলসও প্রকাশ পায় না। তথাপি বালির মধ্যে চাপা পড়া সোনার এই সমাহরণ ওরা বুঝতে পারে, হয়তো তাদের অন্তর্দৃষ্টি দিয়েই বুঝতে পারে, কারণ চোখের দৃষ্টি দিয়ে কিছু বোঝার উপায় নেই। কাঠের একটি চৌকো পাত্রে নদীর বাঁকের মুখে জমা বালির খানিকটা তুলে নেয় ওরা। পরে বল সাহেব জেনেছিলেন পাত্রটির নাম হলো ফালা। বালির সঙ্গে জল মিশিয়ে পাত্রটিকে দুহাত দিয়ে ঘোরায় ওরা। সঙ্গে সঙ্গে জলের মধ্যে আবর্ত জাগে এবং বালির হালকা দানাগুলি বেরিয়ে যায়। প্রায় ঘণ্টাখানেক বাদে দেখা যায় বালির হালকা শুভ্র কণাগুলি অপসৃত হয়ে অবশিষ্ট রয়েছে কালো পাথরের দানা। এই জমাট কালো প্রস্তরকণার মধ্যে হঠাৎ আলোর ঝলকানির মতো আত্মপ্রকাশ করে সোনার জৌলুস। 2-3টি সোনার দানা পেয়েই খুশি হয়ে চলে যায় তারা তাদের গ্রামে। বল সাহেব খবর নিয়ে জানেন যে এই সোনার দানাযুক্ত কালো বালি বিক্রি করে তারা আনা দুয়েকের মতো পায় স্বর্ণকারদের কাছ থেকে। তাতেই ওরা খুশি। সোনা আহরণ এদের জীবিকা। বংশানুক্রমে বালি ধুয়ে সোনা বের করছে এরা। এদের রক্তের মধ্যে নেশার মতো মিশে আছে সোনা সংগ্রহের ঝোঁক, কিন্তু সোনার প্রতি বিন্দুমাত্র লোভ নেই তাদের। সোনার প্রতি আসক্তিবিহীন এসব নির্লোভ স্বর্ণ সন্ধানীদের বিষয়ে আরও কিছু জানবার আগ্রহ ছিল বল সাহেবের, কিন্তু স্বর্ণ সন্ধানীদের সম্পর্কে সন্ধান পর্ব মাঝপথেই থামিয়ে দিতে বাধ্য হলেন তিনি বাঘের উপদ্রবের দরুন। একজোড়া বাঘ হঠাৎ তাদের বনের সীমা পেরিয়ে লোকালয়ে এসে গরু বাছুর ধরে খেতে শুরু করে। গ্রামবাসীদের মধ্যে এমনই আতঙ্ক সৃষ্টি হয় যে তারা সোনার জন্য বালি ধোয়ার কাজ একেবারে বন্ধ করে দেয়। ধাতকার নরনারীদের অনুরোধে বল সাহেব সোনা ও সোনা যারা খুঁজছে তাদের ছেড়ে দিয়ে এই বাঘ দুটির দিকে মন দিলেন। তার আদেশে স্থানীয় সাঁওতাল ও ভূমিজরা বাঘের আস্তানাকে ঘিরে ফেলল। বাঘ দুটি তাদের আস্তানা থেকে বেরিয়ে এসে বল সাহেবের মুখোমুখি হলো। তাদের মধ্যে একটি বল সাহেবের গুলিতে ধরাশায়ী হলেও অন্যটি পালিয়ে গেল সাঁওতাল ও ভূমিজদের বেষ্টনী ভেদ করে। এরপর পলাতক বাঘটিকে অনুসরণ করে বল সাহেব কাটাগোড়ায় গিয়ে পৌঁছলেন। কাটাগোড়া গ্রামটি চারপাশের বনের সঙ্গে মিলেমিশে এমনই একাকার হয়ে গিয়েছে যে গ্রামটিকে বন থেকে তফাত করা যায় না। এখানে পৌঁছেই তিনি শুনলেন যে বাঘটি গ্রামের বাইরে দুটো গরু মেরেছে। গরু দুটির কাছাকাছি গাছে মাচান বেঁধে সন্ধ্যার পর তার উপর গিয়ে বসলেন বল সাহেব। তিনি আশা করলেন যে গভীর রাত্রে বাঘটি গরুর মৃতদেহ দুটির কাছে ফিরে আসবে তাদের মাংস খাবার জন্য। জ্যোৎস্নার স্নিগ্ধ আলো বনের গাছপালাগুলির মাঝখানকার অন্ধকারকে ফিকে করে দিয়ে বনময় যেন একটা রুদ্ধশ্বাস আতঙ্ককে পরিস্ফুট করে তুলেছে। অতল স্পর্শী স্তব্ধতা যেন এই আতঙ্ককে আরও উগ্র করে তোলে। যে কোনো মুহূর্তে যেন এই স্তব্ধতার বক্ষ ভেদ করে আত্মপ্রকাশ করবে বাঘটির হিংস্রতা। কিন্তু সারা রাত কেটে যায় তার এই হৃৎকম্পতাড়িত প্রতীক্ষায়। বাঘটি আর ফিরে আসে না। পরদিন সকালে বল সাহেব খবর পেলেন যে প্রায় 10 মাইল দূরে আরেকটি মোষকে মেরে তার নৈশভোজ সম্পন্ন করেছে বাঘটি। বাঘকে অনুসরণ করতে গিয়ে অসম্পূর্ণ থাকে বল সাহেবের সোনা সম্বন্ধে সংবাদ সংগ্রহ। ধাতকা অঞ্চল ছেড়ে তিনি চলে যান ঘাটশিলার দিকে। তারপর প্রবেশ করেন উড়িষ্যার অরণ্য অঞ্চলে। যদিও আমি ধাতকাতে শুভ্রজ্যোতির সন্ধানে এসেছি, তথাপি বল সাহেবের অসম্পূর্ণ সন্ধান পর্বকে সম্পূর্ণ করার স্বাদ হলো আমার। ওখানে পৌঁছেই শুভ্রজ্যোতির সঙ্গে সোনার খবরও নিলাম। গ্রামের মুখিয়াকে ডেকে শুভ্রজ্যোতির ছবিটা দেখিয়ে বললাম, এর খোঁজ চাই, এর সঙ্গে সোনার খবরও চাই। শুভ্রজ্যোতি ও সোনা উভয় ব্যাপারেই মুখিয়ার প্রচণ্ড আক্রোশ দেখতে পেলাম। মুখ চোখ লাল করে কটমুটিয়ে তাকালো সে আমার মুখের পানে। তারপর ঝাঁঝালো স্বরে বলে উঠল, সোনা আমাদের খুব পবিত্র জিনিস, তার সম্বন্ধে বিদেশীয়দের কাছে কিছুই বলতে পারবো না। ওই শয়তানটা
যার ছবি তুমি দেখাচ্ছ, সেই বদমাইশটা সোনা খুঁজতে এসেছিল। জানতে চেয়েছিল এখানকার সোনার খবর। জানো, সোনা খোঁজার নাম করে শয়তানটা সোনার চেয়ে দামি জিনিস চুরি করে নিয়ে পালিয়েছে। কিন্তু পালিয়ে আর কতদূর যাবে? ঠিক ধরে ফেলবো আর শাস্তি দেব। কি শাস্তি দেবে? ভয়ে ভয়ে আমি প্রশ্ন করলাম। হাত পা কেটে ফেলে আগুনে পুড়িয়ে মারব। সঙ্গে সঙ্গে শিউরে উঠল আমার সর্বাঙ্গ। হাজার প্রশ্ন করেও সুব্রজ্যোতি কি চুরি করেছে জানতে পারলাম না। শুধু এইটুকু বুঝলাম, সে যা চুরি করেছে এখানকার আদিবাসীদের চোখে তার চেয়ে মূল্যবান বস্তু আর কিছু নেই, এবং এই চুরির চেয়ে গর্হিত কাজ আর কিছু কল্পনাও করতে পারে না তারা। মুখিয়ার কথাবার্তা ও হাবভাবে রীতিমতো ভয় পেয়ে যাই আমি। মনের মধ্যে প্রচণ্ড আতঙ্ক ও উদ্বেগের তাড়নায় সুব্রজ্যোতিকে সত্বর খুঁজে বের করে তাকে নিয়ে কলকাতায় ফিরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠি।